সিনেমা রিভিউ করেছি বলে কি ভাবেছিস? বই রিভিউ করতে ভুলে গেছি। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আর আজকে আবার বই নিয়ে একটি ভিডিও। এই ভিডিওটি আমার বই নিয়ে আগের ভিডিওটিরই কন্টিনিউয়েশন বলতে পারেন। এটি হচ্ছে 2024 সালে আমি যতগুলো বই পড়েছি তার মধ্যে যে বইগুলো আমার মনে হয়েছে যে আপনাদের মানে বই পড়ুয়াদের রেকমেন্ড করা উচিত, সেই নিয়ে আমার বুক রেকমেন্ডেশন ভিডিও পার্ট 2। আপনাদের এতে আমি 7টা বই নিয়ে কথা বলবো। 7টাই ভিন্ন স্বাদের বই, আমি চেষ্টা করছি সেটা করার। এবং এই বইগুলো আমার মনে হয়েছে যে পাঠকদের রেকমেন্ড করা দরকার, কারণ এই বইগুলোর মধ্যে কিছু না কিছু ফিচার্স আছে এবং এই বইগুলো আমি খুব কম জায়গাতে রিভিউড হতে দেখেছি, বা খুব কম জায়গাতে এটা নিয়ে আলোচনা দেখেছি বা পড়েছি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ও হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে একটা সারপ্রাইজ আপনাদের দিতে চাই। এই ভিডিওতে কিন্তু আরেকটি সারপ্রাইজ সেগমেন্ট রয়েছে। আশা করছি সেই সেগমেন্টটিও আপনাদের ভালো লাগবে। একসঙ্গে এই ভিডিওতে ওটা ক্লাব করে দিলাম, কারণ দুটো ভিডিওর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাহলে শুরু করি। প্রথম যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে সাহেব বিবি নেকলেস। লেখিকার নাম মালবিকা মিত্র এবং এটি প্রকাশ হয়েছে দ্য ক্যাফে টেবিল থেকে। এই বইটা আমি 2024 সালের শুরুতেই পড়েছিলাম। বইটা কমলিনী বলে একটি চরিত্র আছে, গোয়েন্দা চরিত্রই বলতে পারেন। এই কমলিনী সিরিজের অন্তর্গত। এবং প্রসঙ্গত বলে রাখি যে এই কমলিনী সিরিজের বই আমার আগে পড়া ছিল না, আমি জানতামই না এটার ব্যাপারে। এই বইটির থেকে আমার এই চরিত্রটির সঙ্গে পরিচয় ঘটে এবং চরিত্রটির বিন্যাস আমার খুব ভালো লাগে। যেভাবে চরিত্রটিকে গড়েছেন লেখিকা, সেটা আমার ভীষণ ভালো লাগে। এবং আমি কমলিনীর আরো দুটো বই আনিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো আমার এখনো পড়া হয়নি। এটা আমি আগের একটা ভিডিওতেও বলেছি যে মালবিকা মিত্রের আমি যে উপন্যাসও পড়েছি এবার একটা পূজাবার্ষিকীতে, এবং এই উপন্যাসটি তো বটেই। এগুলো পড়ে আমার মনে হয়েছে যে উনি একজন অত্যন্ত শক্তিশালী লেখিকা এবং ওনার ভবিষ্যৎ সাহিত্য জগতে খুবই উজ্জ্বল। যদি এই বইটার কথা বলি, তাহলে বইটির যে ব্লার্বটা আছে সেটা আমি আপনাদের পড়ে শোনাবো। এরপর তো আপনাদের ওপর যে বইটা আপনারা কিনবেন কিনা, কিন্তু আমার মতে বইটি অবশ্য পাঠ্য। কলকাতার বুকে একই পরিবারের সদস্যরা আত্মহত্যা করে। অকুস্থল থেকে পাওয়া গেল 4টি শতাব্দী প্রাচীন বুলেটের জ্যাকেট, যা চলেছে প্রায় 130 বছর আগে। এরা কি খুন হয়েছে? 130 বছর আগে বুলেট দিয়ে কাকেই বা খুন করা হয়েছিল? কমলিনী ইংল্যান্ডের ডোভারে গিয়ে মুখোমুখি হয় এক অদ্ভুত ঘটনা, যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না। খোঁজ নিয়ে জানতে পারে ডোভারে যেখানে তারা সে রাত্রে ছিল সেখানে 1 শতাব্দী আগে ইংল্যান্ডের এক অভিজাত পুরুষের অস্বাভাবিক মৃত্যু হয়। কিন্তু সেই মৃত্যুর সঙ্গে কলকাতার বুকে ঘটা এই পরিবারের মৃত্যুর কি কোনো সম্পর্ক রয়েছে? এখানে একটি ছড়ার ব্যাপারও রয়েছে, বাকিটা পড়লাম না। তো মোট কথা হচ্ছে এই বইটি একটি গোয়েন্দা কাহিনী, একটি থ্রিলার এবং কোথাও না কোথাও একটি সুপার ন্যাচারাল কাহিনীর একটা অদ্ভুত সংমিশ্রণ। এবার পাঠকের উপর নির্ভর করে, পাঠকের চয়েসের উপর নির্ভর করে তারা এটিকে কি কোন মানে জনরে অভিহিত করবেন। কোনো জনরে যদি এটাকে ফেলতে নাও পারেন, আমি এটা গ্যারান্টি দিতে পারি যে এই বইটা পড়ে আপনাদের খুবই ভালো লাগবে। কারণটা হচ্ছে যে বইটির যে গতি সেটা খুব দ্রুত গতির। এই বইটিতে ইংল্যান্ডের ধনী পরিবারগুলো সম্পর্কে, ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা পাঠক করতে পারবেন, কিন্তু কোনোভাবে সেটা ইনফো ডাম্পিং বলে মনে হবে না। বইটির মধ্যে আরো কিছু ভালো জিনিস রয়েছে, যেমন এই বইটির মধ্যে বেশ কিছু জায়গায় লজিক্যাল যে ইনফারেন্স যেটাকে বলে, সেটা এখানে খুব সুন্দরভাবে আনা হয়েছে। সাধারণত আমরা দেখি যে অনেক সময় গোয়েন্দা চরিত্রটিকে মানে যে গোয়েন্দা চরিত্র বা যে রহস্যভেদী চরিত্র, তাকে অনেক সময় স্রষ্টা এতটা প্রাধান্য দিয়ে দেন, তার কার্যকলাপকে এতটা প্রাধান্য দিয়ে দেন যে তার যে ডিডাকশনটা সে কিভাবে করছে, অনেক সময় আজকাল আমি দেখেছি কিছু গোয়েন্দা সাহিত্যে সেটা মিসিং থাকে। এখানে কিন্তু সেটা একেবারেই ঘটে। এবং তার সঙ্গে এখানে একটা থ্রিল ফ্যাক্টর রয়েছে, একটা ইরি ব্যাপার রয়েছে। দেখবেন এই ব্রিটিশ
আহ, যে আর্কিটেকচার বলুন বা পুরনো আর্কিটেকচার, ব্রিটিশদের পুরনো যে ট্যালিসম্যান গুলো মানে যে জিনিসগুলো তারা নিজের কাছে রাখতেন, কুক্ষিগত করে রাখতেন, সেই ধরনের জিনিসগুলো, সেগুলোর মধ্যে একটা কেমন একটা ইরি ব্যাপার রয়েছে, একটা রহস্যময় ব্যাপার রয়েছে, সেটা ব্যবহার লেখিকা খুব সুন্দরভাবে এখানে করেছেন। আহ, গল্পের ইনিশিয়াল যে ভৌগোলিক সেটিংটা রয়েছে সেটাও কিন্তু সেটাকে এনহ্যান্স করতে খুব সাহায্য করে। এবং ব্রিটেনের সঙ্গে কলকাতার সঙ্গে একটা তো ঘনিষ্ঠ যোগাযোগ সবসময় ছিল, এখন একটু কমে গেছে, কিন্তু পুরো ব্রিটিশ আমলেই তো ছিল। সেটাও এখানে কিন্তু বারে বারে ফিরে ফিরে এসেছে। এছাড়া এখানে একটা ছড়ার সংকেত উদ্ধার করার ব্যাপার রয়েছে। সব মিলে খুব জমজমাট একটি উপন্যাস। যারা থ্রিলার পড়তে ভালোবাসেন, যারা গোয়েন্দা সাহিত্য পড়তে ভালোবাসেন, বা কোথাও একটু একটা সুপার ন্যাচারাল ফিলিংও পেতে চান বীভৎস রস ছাড়া, তাহলে তারা এই বইটা অবশ্যই পড়বেন। আমার বিশ্বাস পড়ে আপনাদের ভালো লাগবে। এর প্রচ্ছদটাও খুব সুন্দর। প্রচ্ছদটা এঁকেছেন কৃষ্ণেন্দু মন্ডল। এটা হলো আমার পক্ষ থেকে বলতে পারি হাইলি হাইলি রেকমেন্ডেড। এর পরে যে বইটার কথা আমি বলবো সেই বইটি নাম হচ্ছে রসরত্নাকর। এটা নিয়ে আমি ছোট করে আমার ফেসবুক পেজে লিখেছিলাম। এই বইটি একটি আশ্চর্য বই। রজত পাল এটি লিখেছেন এবং আমার এই বুক রিকমেন্ডেশন সিরিজে বোধহয় এটা ওনার দ্বিতীয় বই। কিন্তু এই বইটির সঙ্গে পাল প্রদীপিকা যে বইটি আমি ডিসকাস করেছিলাম এর আগের ভিডিওতে, তার সঙ্গে সম্পর্ক খুবই ক্ষীণ। সম্পর্ক একটাই আছে যে দুটোই বাংলার হেরিটেজের কথা বলে, বাংলার ঐতিহ্যের কথা বলে, বাংলার ইতিহাসের কথা বলে। কিন্তু এই বইটির দুটি প্যারালাল বিষয় নিয়ে একটি রহস্য উপন্যাসই বলা যায়, একটি হিস্টোরিক্যাল থ্রিলার বলা যায় মোর স্পেসিফিক্যালি। এর আগের যে পার্টটা ছিল বীরভূমির বজ্র রহস্য, সেটাও আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু আমার মনে হয়েছিল সেটা আহ, লেখকের একটা ট্রানজিশন বলতে পারেন আপনি। মানে উনি তো মূলত নন ফিকশনের লেখক ছিলেন, সেখান থেকে একটি হিস্টোরিক্যাল থ্রিলার উনি লিখেছিলেন, কাজে নন ফিকশনে কিছু প্রভাব তার উপর ছিল। কিন্তু এখানে নন ফিকশন যে ভালো জিনিস, মানে অ্যাকিউরেট, অথেন্টিক, ইন্টারেস্টিং ইনফরমেশন, সেই জিনিসগুলো ইনি এই বইতে রেখেছেন। তার সঙ্গে একটি দুর্দান্ত ব্রেকনেক স্পিডের থ্রিলার তিনি বুনেছেন, মানে সেটাকে কেন্দ্র করেই বুনেছেন বলা যেতে পারে। বাংলার অবিভক্ত বাংলার যে বৌদ্ধ ধর্মের সঙ্গে একটি অঙ্গাঙ্গী সম্পর্ক ছিল, সেটাকে এই বইটি খুব ভালোভাবে তুলে ধরেছে। তার সঙ্গে একটি প্রচন্ড ইন্টারেস্টিং বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে, সেটা হচ্ছে অ্যালকেমি। আপনারা যারা অ্যালকেমি জানেন না, অ্যালকেমিকে একসময় অপবিজ্ঞান আখ্যা দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু অ্যালকেমি নিয়ে কিন্তু তাবড় তাবড় বৈজ্ঞানিকরা অনেক রিসার্চ করেছেন। মানে এই সোনা বানানোর প্রক্রিয়া তার মধ্যে একটা। আমরা সেটাই জানি ব্রডলি, কারণ আমরা প্রফেসর শঙ্কুর একটি উপন্যাস পড়েছি এটা নিয়ে, কিন্তু তার বাইরেও যে অনেক কিছু আছে আহ, সেটা কিন্তু এখানে রয়েছে। তাছাড়া আম, বাংলাদেশে, মানে তৎকালীন পূর্ববঙ্গে যে বৌদ্ধ বিহারগুলো রয়েছে, এখনো রয়েছে, সেই বৌদ্ধ বিহারের খুব সুন্দর বর্ণনা এখানে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করে রাখি যে এই বৌদ্ধ বিহারগুলোতে কিন্তু লেখক নিজে গিয়েছিলেন এবং সেটা নিয়েও ওনার একটা আলাদা বই আছে। আহ, এই বইটি প্রকাশ করেছেন অভিযান পাবলিশার্স এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। 400 টাকার যোগ্য বই, মানে 400 টাকা কি দিয়ে কি বইটা কেনা উচিত? আমি বলবো অবশ্যই উচিত। হ্যাঁ, মানছি এর পৃষ্ঠা সংখ্যা কম, কিন্তু এই উপন্যাসের মধ্যে এত ঘটনার ঘনঘটা রয়েছে এবং এর মধ্যে এত কিছু হচ্ছে একসঙ্গে, যে আপনার মনে হবে যে উপন্যাসটি আসলেই ভীষণই সুবৃহৎ একটি উপন্যাস। অত্যন্ত ভালো একটি উপন্যাস এবং আমার পক্ষ থেকে এটিও হাইলি হাইলি রেকমেন্ডেড। পরে যে বইটা আমি হাইলি রেকমেন্ডেড বলবো এবং যে বইটি পড়ে আমি প্রচন্ড এনজয় করেছি, সেটার নাম হচ্ছে ফেলুদার প্রথম তপসী। প্রকাশক পত্রভারতী এবং লিখেছেন অন স্ক্রিন প্রথম তপসে, মানে সিদ্ধার্থ চ্যাটার্জি। সিদ্ধার্থ চ্যাটার্জি এর আগেও ওনার নিজের ফিল্ডের ওপর কিছু বই লিখেছেন এবং সেই বইগুলো কিন্তু বেশ নামও হয়েছে, যা আমি খবর পেয়েছি। আহ, এবং এখানে তোপসে হিসেবে, তিনি তোপসে হিসেবে কিভাবে সিলেক্টেড হলেন, আহ, তিনি কিভাবে জয়পুরে গেছিলেন, রাজস্থানে গিয়েছিলেন এবং সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল সোনার কেল্লা শুটিং এর সময়, এবং তার পরবর্তীকালে জয় বাবা ফেরুলাতে শুটিং এর সময় তার কি এক্সপিরিয়েন্স হয়েছিল। দুটো ছবির মধ্যে তো একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে ওনার
কি পরিবর্তন ঘটেছিল। কারণ যখন সোনার কেল্লা শুটিং করা হয় তখন সবে তিনি কৈশোরে পদার্পণ করেছেন, এবং যখন জয় বাবা ফেলুদাতে শুটিং করা হয় তখন বোধহয় তিনি স্কুল ফাইনাল পাস করে গেছেন। তো এই যে ওনার মানসিক একটা চেঞ্জ হয়েছে, সেটা জয় বাবা ফেলুনাথ কিভাবে সেটা প্রভাব ফেলেছিল, এবং তারপরে উনি কেন কোনো সিনেমা করেননি, খুব স্পষ্ট ভাষায়, খুব ছাঁচোলা ভাষাই বলা যেতে পারে, উনি সেটা লিখেছেন। মানে ছাঁচোলা বলতে আমি বলছি রুড নয়, কিন্তু উনি কোনো কিছুই লুকোননি বলে আমার মনে হয়েছে। এবং ওনার লেখার কায়দাটা কিন্তু খুবই সুন্দর, এবং সেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আগে ওনার আমি কিছু কিছু জায়গায় রাইট আপ পড়েছি, বা ওনার কিছু কিছু জায়গায় বক্তৃতা শুনেছি, আমার সৌভাগ্য হয়েছে শোনার। তাতে বোঝা গেছে যে উনি খুব ওনার যে ফ্লো অফ ল্যাঙ্গুয়েজ না, ওটা খুব ভালো। ওটা ভীষণ সুন্দর সুললিত ভাষায় তিনি জিনিসগুলোকে এক্সপ্লেন করেন। সো আই থিঙ্ক উনি খুব ভালো একজন টিচারও বটে, খুব ভালো শিক্ষকও বটে, এবং তার প্রতিফলন কিন্তু ঘটেছে এই বইটির পাতায় পাতায়। খুব সুন্দরভাবে লেখা একটি বই। আম এক ধরনের জীবনী বলতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে যে এই বইটি হচ্ছে একজন অভিনেতা, একজন আনকোরা অ্যামেচার অভিনেতার চোখ দিয়ে একজন অল টাইম গ্রেট, একজন প্রবাদ প্রতিম স্রষ্টা সত্যজিৎ রায়ের সিনেমা মেকিং এর প্রতি একটা আউটলুক বলতে পারেন, একটি দৃষ্টিভঙ্গি, এবং একই সঙ্গে একটি শ্রদ্ধার্ঘ। আহ, আপনাদের যদি এই ধরনের বই পড়তে ভালো লাগে, তাহলে বলবো যে একদম মানে কিচ্ছু ভাববেন না, আমার এই রেকমেন্ডেশনটা ভাববেন, আর সোজা পত্রভারতী স্টল থেকে এই বইমেলায় কিন্তু এই বইটি কিনবেন। আপনাকে আমি বলছি, আপনি একদম ঠকবেন না। আমার তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগলো পরবর্তীকালে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আহ, এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ৩২৫ টাকা, এবং এই বইটিতে ১৮০ পাতা রয়েছে। বইটির কোয়ালিটি, এটা বলতে ভুলে গেছি, ভীষণ ভীষণ ভালো। পত্রভারতী বইয়ের কোয়ালিটি এমনিতেই ভীষণ ভালো হয়। আমার যেন মনে হয়েছে যে এই বইটির প্রতি তারা বিশেষভাবে যত্নবান ছিলেন। আহ, অত্যন্ত মূল্যবান একটি বই, একটি অবশ্য পাঠ্য বই, স্পেশালি ফর পিপল হু লাভ নন ফিকশন, এবং যারা ফিল্ম নিয়ে বই পড়তে ভালোবাসেন। আমার তরফ থেকে তো হাইলি রিকমেন্ডেড। এরপর আমি আরেকটি নন ফিকশন বই নিয়ে কথা বলবো। বইটির নাম হচ্ছে দ্রোহকাল, একটি নির্মোহ মূল্যায়ন। লেখকের নাম হচ্ছে সোমনাথ সেনগুপ্ত। এটি প্রকাশ করেছেন প্ল্যাটফর্ম, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে ৫০০ টাকা। দেখুন, নকশাল আমল, বা সেই অস্থির সময়, সেই কমিউনিস্ট মুভমেন্ট, সে সময় হয় আমাদের জন্ম হয়নি, বা সে সময় আমরা ভীষণ ছোট। আমি তো অন্তত আমার জন্ম হয়নি এটুকু বলতে পারি। আর বেশিরভাগ যারা এখন খুব অ্যাক্টিভ পাঠক, তারাও হয়তো হয় তাদের জন্ম হয়নি, না হলে তারা ছোটই ছিলেন। তাদের কিন্তু একটা আয়না হিসেবে কাজ করবে এই বইটা। তারা যদি এই নকশা আন্দোলন সম্পর্কে জানতে চান, তারা যদি এই ধরনের বামপন্থী মুভমেন্ট গুলোর বিষয়ে জানতে চান, আম একটি নির্মোহ মূল্যায়ন, এই নির্মোহ কথাটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ জরুরি। উনি নির্মোহ বলতে এখানে কিন্তু আনবায়াসড বুঝিয়েছেন, মানে কোনো রকম পক্ষপাত দুষ্ট না হয়ে কিন্তু তিনি সেই সময়কার দলিলটা সামনে রেখেছেন, এবং সেজন্যই আমার মনে হয় এই বইটা পড়া খুব দরকার। কারণ কি হয়, যে যখন এই ধরনের সেন্সিটিভ টপিক বা এই ধরনের একটি রাজনৈতিক মুভমেন্টের উপর বই লেখা হয়, তখন কোথাও না কোথাও আপনার একটা সাইড হয়ে যায়, মানে লেখক হিসেবে বলছি। আপনি হয় এর বিরোধিতা করেন, এর এগেনস্টে থাকেন, না হলে আপনি এর ফরে কথা বলেন, মানে একেবারেই ফরে কথা বলেন, কোনো দোষ দেখতে পান না। এটা হয়, এবং এটা আমি অন্যান্য বইতে সেটা পেয়েছি। কিন্তু এই বইতে কিন্তু মানে সোমনাথ সেনগুপ্ত সেটা একেবারেই রাখেননি। তাতে বইটা কি রসকসহীন হয়ে গেছে? তা কিন্তু একেবারেই হয়নি। ওনার মূল্যায়নটা নির্মোহ হলেও আ ওনার যে অ্যাকাউন্টটা, তার মধ্যে কিন্তু রসকস, ইমোশন সবই রয়েছে। এখানে যদি ব্লার্বটা আমি পড়ি, ব্লার্বটা ভীষণ সুন্দরভাবে লেখা হয়েছে। জানি না লেখকই লিখেছেন কিনা, বা প্রকাশক লিখেছেন কিনা। যিনিই লিখে থাকুন না কেন, খুব সুন্দরভাবে এটা লিখেছেন। বইটিতে যদিও মূল ফোকাস রয়েছে নকশালবাড়ি আন্দোলন ঘিরে, অর্থাৎ ১৯৬৭ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত উত্তাল সময় তাকে ঘিরে, কিন্তু আসলে আলোচনার সময় ১৯৪৬ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত ২৫ বছরের বাংলা তথা ভারতবর্ষের দ্রোহের সময় ধরে আলোচনার ব্যাপ্তি ছড়িয়ে রয়েছে।
নির্মোহ মূল্যায়ন করতে গিয়ে সশস্ত্র সক্রিয় বামপন্থী আন্দোলনের ত্যাগ ও গৌরবের ইতিহাস যেমন তুলে ধরবার চেষ্টা করা হয়েছে, আবার একই সঙ্গে সমালোচনা করা হয়েছে এই আন্দোলনের নানা বিচ্যুতি ঘিরে। হয়তো নকশালবাড়ি কোনো বিপ্লবের রাস্তাই নয়, কিন্তু ভারতে কোনো রাজনৈতিক আন্দোলনই এই আন্দোলন থেকে শিক্ষা না নিয়ে এগোতে পারবে না। আর ঠিক এখান থেকেই দ্রোহকালের পুনঃপঠন জরুরি হয়ে পড়ছে, সেই ইতিহাসের আলোচনাও। আগামী প্রজন্মের কাছে ইতিহাসের টুকরো রেখে জানিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে ইতিহাসের পাতা উল্টে দেখার এই প্রয়াস। এখানে যদি একটা প্যারাগ্রাফ আমি পড়ে শোনাই আপনাদের। কাশীপুর, বরানগর, বারাসত ও অন্যান্য গণহত্যা। 1971 সালে গোড়া থেকে নকশালরাই ছিল কংগ্রেসের মূল শত্রু। অন্যদিকে তাত্ত্বিক মতভেদ এবং তা থেকে ভাগাভাগির সূত্রে সিপিএম অনেক আগেই হয়ে উঠেছিল নকশালদের শত্রু, সে কথা বলেছি আগেই। এই দুই ভিন্ন প্রান্তের, একটি বামপন্থী ও একটি দক্ষিণপন্থী দল, শত্রু শত্রু বন্ধু হিসেবে কখনো হাত মিলিয়েছে তাদের কমন শত্রু নকশালদের বিরুদ্ধে। কাশীপুর, বরানগরে গণহত্যা তার একটা প্রকৃষ্ট উদাহরণ। তবে কলকাতার প্রথম রাজনৈতিক হত্যা শুরু হয়েছিল 1969 সালের গোড়ার দিকে নিশীথ কুণ্ডু নামের একজন নকশালবাড়ি আন্দোলনের সমর্থককে খুনের মাধ্যমে। এরপর 1969 সালের 19 নভেম্বর বারাসতের বাসিন্দা নীলরতন মেডিকেল কলেজের ছাত্র গৌতম সরকার এবং ওই অঞ্চলের আরেক বাসিন্দা বেলাচাপা পলিটেকনিকের ছাত্র সুদীপ সেনকে বিরাটি স্টেশনে নামিয়ে গুম খুন করে একদল রাজনৈতিক দুষ্কৃতী। গৌতম এবং সুদীপ দুজনেই ছিলেন নকশাল সমর্থক। এই একটি প্যারাগ্রাফ যে আমি পড়লাম, এই একটি প্যারাগ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি কতটা ইনফরমেশন দেওয়া রয়েছে, অথচ আপনার পড়তে পড়তে একদম মনে হবে না যে আপনার মাথাটা জ্যাম হয়ে যাচ্ছে। এই বইয়ের প্রচ্ছদটা আমার খুব ভালো লেগেছে। প্রচ্ছদটা মধ্যে অনেক কিছুই বলা হয়ে যাচ্ছে। প্রচ্ছদে গেছেন সৌজন্য চক্রবর্তী, চমৎকার প্রচ্ছদ। সব মিলিয়ে এই বইটি যারা নন ফিকশন ভালোবাসেন, রাজনৈতিক লেখা পড়তে ভালোবাসেন, রাজনৈতিক উপন্যাসও পড়তে ভালোবাসেন, অথচ তারা খুব রসকসহীন ভারী ভারী প্রবন্ধ পড়তে চান না, তারা এই বইটা পড়তে পারেন। বইটা কিন্তু আদৌ স্কলারলি নয়, যেটাকে ইংরেজিতে বলে। বইটি খুবই এন্টারটেনিং একটি বই, কিন্তু একই সঙ্গে তথ্যের ঠাসা একটি বই। সেটা এই বইয়ের অন্যতম মহৎ একটি গুণ। এবং সোমনাথ সেনগুপ্ত এমনিতেই এই ধরনের ইনভেস্টিগেটিভ লেখা খুব ভালো লেখেন। বইটিও তার প্রমাণ। হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। এরপর আসবো একটি খুব অন্য রকমের থ্রিলার নিয়ে। এই বইটি হচ্ছে মৃতেরা কথা বলে, পার্ট 1 বা প্রথম পর্ব, অরিত্রী শ্রেয়া সিরিজ, আর লেখিকার নাম অমৃতা কোনার। আগেও আমি ওনার লেখা বই কিন্তু রেকমেন্ড করেছি। 2022 সালে আমার যতদূর মনে পড়ছে আমি ওনার একটা বই রেকমেন্ড করেছিলাম। অমৃতা কোনারের যেটা আমার সবচেয়ে ভালো লাগে, যত বই ওনার পড়েছি, যত লেখা ওনার পড়েছি, সেটা হচ্ছে ওনার অত্যন্ত সহজ সরল ভাষা, কিন্তু একই সঙ্গে ভীষণ এফেক্টিভ ভাষা চয়ন। এবং ওনার একটা ক্ষমতা আছে একটা ওয়ার্ল্ড বিল্ড করার, একটা ওয়ার্ল্ড বিল্ডিং এর ক্ষমতা আছে। এই ওয়ার্ল্ড বিল্ডিং কথাটা এখন চলচ্চিত্রেও খুব শোনা যাচ্ছে, বইয়ের জগতেও খুব শোনা যাচ্ছে। মানে এমন একটা দুনিয়া উনি বানিয়ে নেন যে দুনিয়াতে পাঠক একবার প্রবেশ করলে বইটা শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকেন মানসিকভাবে। এই ক্ষমতাটা কিন্তু ওনার রয়েছে। এখন আমি বলবো যে ফুল ব্লুমে হয়তো ক্ষমতাটির প্রকাশ ঘটেনি, কারণ ওনার লেখা খুব মোটা বা বড় উপন্যাস এখনো হয়তো নেই। তো উনি যদি কোনোদিন একটি বৃহৎ আকারে এপিক ধরনের উপন্যাস লেখেন, উনি কিন্তু খুব সফল হবেন। এখানেও তার অন্যথা ঘটেনি। প্রসঙ্গত বলে রাখি, এই বইটি আগে একটি পাবলিকেশন থেকে বেরিয়েছিল, কিন্তু সেই প্রকাশনা সংস্থা এখন নেই, মানে সেটার এখন কোনো অস্তিত্ব নেই। এবং তারপরে বিভা থেকে এই বইটি বেরিয়েছে। বইটিতে এবং বিভার বেশিরভাগ বইতে যেমন হয়, বইতে ইলাস্ট্রেশন রয়েছে প্রচুর। এবং এই বইটিকে আমি হরর বলবো না থ্রিলার বলবো সেটা নিয়ে দ্বন্দ্বে ছিলাম, কিন্তু আপনি এটাকে সুপার ন্যাচারাল থ্রিলার বলতেই পারেন। এবং এই সিরিজটি আমার মনে হয় অচিরেই খুব জনপ্রিয় হতে চলেছে। এর প্রচ্ছদ এঁকেছেন রোহিত কর এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 222 টাকা। আগেই বললাম বিভা থেকে এটি প্রকাশিত হয়েছে এবং পাতাজোড়া খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে। বইটিতে মোট 2টো উপন্যাসিকা রয়েছে এবং 2টো উপন্যাসিকার একটা
অবভিয়াসলি ঘটনাগুলো তো রিলেটেড বটেই, কিন্তু একটা কমন ফ্যাক্টর হচ্ছে এর গতি। খুব গতিশীল উপন্যাস। মানে কি বলবো, আনপুট ডাউনেবল বলে না? মানে একবার আপনি পড়তে শুরু করলেন, আপনি থামতে পারবেন না। আমি জানি আগেও আমি অনেক বই সম্পর্কে এটা বলেছি। কিন্তু এটা সম্পর্কে যেটা এই বইটা সম্পর্কে সেটা সত্যি, তাহলে সেটা আবার বলব না কেন? রিপিট করতে তো কোনো বাধা নেই যখন সেটা সত্যি স্টেটমেন্ট। এই বইটির মধ্যে আরেকটি খুব ভালো জিনিস আমার লেগেছে যে এই বইটিতে যে মহিলা চরিত্রগুলি রয়েছে, আ এই মহিলা চরিত্রগুলি ভীষণ স্ট্রং মহিলা চরিত্র। এবং সেই স্ট্রং চরিত্রগুলোকে এস্টাবলিশ করতে, প্রতিষ্ঠিত করতে লেখিকাকে কোনো রকমের বেগ পেতে হয়। তারা খুব স্ট্রং আ মহিলা চরিত্র আ থাকা থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য এই বইটি অবশ্য পাঠ্য। দুটি চরিত্রই ভীষণ স্ট্রং এবং দুজনে মিলে আ যা করছেন এই বইতে, কি করছেন আমি বলব না। সেটা দুর্দান্তভাবে লেখা হয়েছে। সম্পদ রয়েছে, আরেকটি সম্পদ। সেটা হচ্ছে এই বইটির যে ঘটনা প্রবাহগুলো রয়েছে, পরপর যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোকে যেভাবে লেখিকা এক সুতোয় বেঁধেছেন, এক মুহূর্তের জন্য কোথাও সেটা খাপছাড়া বলে মনে হয় না। কাজেই সব মিলিয়ে একটি রহস্যঘন সুপার ন্যাচারাল টাচ থাকা আ খুব গতিশীল উপন্যাস যদি আপনারা পড়তে চান, যাতে মহিলা চরিত্রগুলি ভীষণ স্ট্রংলি রয়েছে, তাহলে আপনারা এই উপন্যাসটি পড়ুন। আমি হাইলি এটিকে রেকমেন্ড করছি। এবং একটা কথা এখানে খুব সুস্পষ্টভাবে বলতে চাই, এই যে বুক রিকমেন্ডেশন গুলো আমি করছি, এগুলো একটাও কিন্তু পেইড রিভিউ বা পেইড রেকমেন্ডেশন নয়। এগুলো আমি নিজের টাকা দিয়ে কিনেছি এবং আম একেবারেই নিরপেক্ষভাবে এই বইগুলোকে আমি রেকমেন্ড করছি। চলুন এগিয়ে যাই পরের বইয়ের দিকে। এরপর যে বইটি নিয়ে আলোচনা করব, আম সেটিও একটি চলচ্চিত্র বিষয়ক বই এবং বইটি প্রকাশ করেছে দ্বীপ প্রকাশন। বইটি হচ্ছে খুবই বিখ্যাত পরিচালক প্রভাত রায়ের আত্মজীবনী বলতে পারেন, 'স্ল্যাপস্টিক'। এর সহ-লেখিকা আছেন একজন একতা ভট্টাচার্য, যে উনি পোস্টার ডিজাইন করেন, সিনেমার পাবলিসিটি বা পোস্টার ডিজাইন করেন। 'একতাস ক্রিয়েটিভ টেলস' বলে আপনারা অনেক জায়গায় দেখতেই পাবেন ওনার নাম। তো একতা হচ্ছেন প্রভাত রায়ের আম নিজের মেয়ে না হয়েও নিজের মেয়ে। কেন বলছি আপনারা এই আ আত্মজীবনীটি পড়লেই বুঝতে পারবেন। এর মূল্য হচ্ছে ৳৩৫০ এবং এটি উৎসর্গ করা হয়েছে প্রভাত রায়ের প্রয়াতা স্ত্রী জয়শ্রী রায়কে। প্রভাত রায় একজন অত্যন্ত বিখ্যাত পরিচালক ছিলেন, যিনি বাণিজ্যিক ঘরানার ছবি করলেও তার ছবির মধ্যে একটি স্বতন্ত্রতা থাকতো এবং উনি যাদের অ্যাসিস্ট করেছেন, যাদের অ্যাসিস্ট করে কাজ শিখেছেন, সেই তালিকাটি কিন্তু ঈর্ষণীয়। সেই তালিকাটিতে শক্তি সামন্তর মতন পরিচালক রয়েছেন, প্রমোদ চক্রবর্তীর মতন পরিচালক রয়েছেন, যারা সেই সময় বলিউডে এক প্রকার রুল করতেন। এছাড়া যিনি অসিত সেনকে, আরেক প্রবাদ প্রতিম বাঙালি পরিচালক অসিত সেনকে অ্যাসিস্ট করেছেন 'মেহেন্দি' ছবিতে এবং অজয় বিশ্বাস, সেকালের বিখ্যাত পরিচালক, বাঙালি পরিচালক অজয় বিশ্বাসকেও তিনি অ্যাসিস্ট করেছেন। তো বলাই বাহুল্য যে তিনি তার কাজটা খুব ভালোভাবে শিখেছিলেন এবং তিনি আ বেশ কিছু বাণিজ্যিক ছবিতে, বেশ কিছু সুপারহিট বাংলা ছবিতে তার স্বাক্ষর রেখেছেন। আরেকটা কথা আমি বলব যে ৮০ র দশকের তো অনেক বাংলা ছবি আমি দেখেছি। বাংলা বাণিজ্যিক ছবি দেখেছি। প্রভাত রায় কিন্তু সেই বাঙালি পরিচালকদের মধ্যে সবচেয়ে টেকনিক্যালি স্ট্রং পরিচালক ছিলেন। ওনার ছবিগুলো দেখলে মনে হতো আমি কোনো বম্বের সিনেমা দেখছি। মানে এতটাই স্লিকলি ওনার ছবিগুলো শুট করা থাকতো। উনি শ্বেতপাথরের থালার মতন ছবি উপহার দিয়েছেন, লাঠির মতন ছবি বানিয়েছেন, শুভদৃষ্টি, পিতৃভূমির মতন ছবিও বানিয়েছেন এবং ওনার অ্যাকশন ছবিগুলোর কথা তো বললামই। এখানে উনার জীবনের নানা ঘটনা উনি অকপটে বলেছেন এবং উনার মধ্যে একটা সেন্স অফ হিউমার আছে, ড্রাই সেন্স অফ হিউমার আছে, সেটাও কিন্তু এখানে পাওয়া যায়। ফলে পড়তে খুব মজা লাগে এবং পড়ে আমরা তখনকার দিনের আ টলিউড, বলিউড সম্পর্কে অনেক কিছু জানতে পারি। উনি এখনকার অভিনেতাদেরকে নিয়েও বিশ্লেষণ করেছেন। আ তখনকার দিনের যে অভিনেতা তাদের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা নিয়েও বলেছেন। আ এবং এখনকার যারা সিনেমা দেখেন, যারা বাংলা সিনেমা দেখেন, ভালোবাসেন, তাদের বলে রাখি উনি কিন্তু এখনকার বড় হিরো জিৎ, তার সঙ্গে তার কেরিয়ার শুরুতেই ৪ টি ছবি করেছেন। কাজেই উনার মূল্যায়ন করাটা বুঝতেই পারছেন অনেকটাই সঠিক। আ এছাড়া এখানে উনি উনার পার্সোনাল লাইফ নিয়েও কথা বলেছেন বেশ কিছুটা। উনি নিঃসন্তান ছিলেন। একতা দেবী উনার জীবনে কিভাবে এলেন এবং
কিভাবে ওনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেলেন, সেটাও কিন্তু এই বইটিকে একটা আলাদা মাত্রা দিয়েছে। কারণ সাধারণত এ ধরনের আত্মজীবনী খুব সিনেমা কেন্দ্রিক হয়ে যায়। কিন্তু এখানে একটি মানবিক দিকও কিন্তু এসেছে এবং সেটা পড়তে, পড়তে আমিও বেশ ইমোশনাল হয়ে গিয়েছিলাম। কাজেই যারা আম বাংলা সিনেমার সোনালী দিন নিয়ে জানতে চান, যারা ৭০-৮০ দশকের বাংলা হিন্দি ছবির জগৎ নিয়ে জানতে চান, ৯০ দশকও আসবে এতে। সেই দশক নিয়ে জানতে চান, তাদের কাছে এই বইটি কিন্তু সোনার খনি। খুব সাবলীলভাবে সহজ ভাষায় লেখা, পড়তে চমৎকার লাগে। আমি এক সিটিং এ এই বইটা পড়ে শেষ করেছি। আ সাথে কিন্তু খুব রেয়ার কিছু ছবি রয়েছে। প্রভাত রায়ের সঙ্গে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রর মতন দিকপাল, বলিউডের হিরোদের ছবি রয়েছে। উত্তম কুমারের সঙ্গে ওনার ছবি রয়েছে। উনি কিন্তু উত্তম কুমারের ডামিও হয়েছিলেন। আম কোন সিনেমায় সেটা আপনারা ভেবে বলবেন। যাই হোক, এটা সত্যি সামন্তের একটি অত্যন্ত সুপারহিট ছবি। তো নানান রকম ইন্টারেস্টিং এরকম তথ্যের ঠাসা এই বইটি সত্যিই কিন্তু হাইলি রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। আম বললাম তো যারা চলচ্চিত্রমোদী, যারা সিনেমা দেখতে ভালোবাসেন এবং যারা ট্রিভিয়া হান্টার্স তাদের জন্য এই বইটি আ অবশ্য পাঠ্য। আজকাল বলা হয় যেগুলো ছোটদের লেখা বলে চালানো হচ্ছে সেগুলো নাকি বেশিরভাগই কিশোর পাঠ্য, গল্প, উপন্যাস। কিন্তু ছোটদের জন্য কিন্তু লেখা হয় এবং ছোটদের জন্য যখন কলম ধরেন সৈকত মুখোপাধ্যায়ের মতন লেখক তখন আ 'লাল সাইকেলের' মতন একটা বই বেরিয়ে আসে। এই বইটি বেশ কিছু গল্পের একটি সংকলন। স্বনামধন্য লেখক সৈকত মুখোপাধ্যায়ের লেখা। আগেই যেটা বললাম এবং এটি প্রকাশ করেছে শপিজেন বাংলা। এর মূল্য হচ্ছে ৳২৭৫ আ এবং এটা উনি উৎসর্গ করেছেন উনার মাকে। তো এই 'লাল সাইকেল' বইটি আম খুব সত্যি কথাই লেখা রয়েছে এখানে। বাস্তবের রাস্তায় কল্পনার ২ চাকা। আপাত দৃষ্টিতে এই গল্পগুলো পড়লে মনে হতে পারে যে ছেলেপুরনো গল্প বা আ মজার গল্প, কোথাও একটু রূপকথাও মেশানো রয়েছে, পরীদের কথা আছে। নানা রকম রাজপুত্রের কথা আছে, পরীদের কথা, সেই কাঠঠোকরার গল্প রয়েছে। কিন্তু এই গল্পগুলোর মধ্যে গভীরভাবে খুব সাটল ওয়েতে কিন্তু খুব গভীরভাবে কিন্তু মানবিকতা বোধ রয়েছে। সত্যিকারের ছোটদের লেখা হয় না বলে যারা আফসোস করেন, তারা কিন্তু এই বইটি তাদের ছেলেমেয়েদের উপহার দিতেই পারে। তারা এটা পড়ে খুব এনজয় করবে। তখন পড়ে আপনি শোনাবেন ওদেরকে। আপনিও বুঝতে পারবেন যে ছেলে ভুলানো গল্পের ছলে মানবিকতা বোধ কি সুন্দরভাবে অনায়াসভাবে সৈকত মুখোপাধ্যায় শিখিয়ে দিচ্ছেন। তারা যদি তখন সেটা বুঝতে নাও পারে, বড় হয়ে বুঝতে নিশ্চয়ই পারবে এবং হয়তো সেটাকে তার জীবনে তারা কাজে লাগাবে। এর মধ্যে অনেকগুলো গল্প রয়েছে এবং আমার ফেভারিট আমি আগেই বলেছি 'লাল সাইকেল', 'স্বর্গের সিঁড়ি', 'কালুক নামে ভালুকটি', 'চুইং টিং ছট' এই গল্পটি তো আমার চমৎকার লেগেছে। ৩ টে ব্র্যান্ডের ৩ টি চুইং গাম নিজেদের, নিজেদের গল্প বলছে। মানে ছোটবেলায় আমরা লিখতাম একটা এসে ইংলিশে। সেটা হচ্ছে আ স্টোরি অর অটোবায়োগ্রাফি অফ আ কয়েন। অনেকটা সেই ধাঁচের লেখা গল্প। দুর্দান্ত, দুর্দান্ত একটি গল্প। আ এই বইটির চমৎকার সব কার্টুনিশ ইলাস্ট্রেশন রয়েছে। সেগুলো করেছেন জয়ন্ত বিশ্বাস। প্রচ্ছদটিও খুব মন খারাপ, ভীষণ রঙিন, যেরকম ছোটদের বইয়ের হওয়া উচিত। এঁকেছেন সৌজন্য চক্রবর্তী। গিফট দেয়ার জন্য ছোটদের একটি ভালো বাংলা বই ইয়া যারা পড়তে চান, পড়াতে চান ছেলেমেয়েদের, ছোট ভাই-বোনদের, তাদের জন্য অবশ্য পাঠ্য বা অবশ্য সংগ্রহযোগ্য এই বই। আম বইটি হাইলি রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। আমি বুড়ো বয়সেও মানে ওই আরকি বুড়ো বয়সে দোরগোড়ায় তো যাচ্ছি। আ এই বয়সেও আমি পড়ে ভীষণ এনজয় করেছি। হ্যাঁ, এই বইটি তাদের জন্যও কিন্তু এনজয়েবল যাদের ভেতরে একটা শিশু বা একটা কিশোর এখনো লুকিয়ে রয়েছে। যে বইটি নিয়ে আমি কথা বলব তার নাম হচ্ছে 'খণ্ডপ্রহর'। লেখকের নাম অবিন সেন এবং এই বইটি প্রকাশিত হয়েছে সুপ্রকাশ থেকে। এর প্রচ্ছদ হচ্ছে সৌজন্য চক্রবর্তীর, মুদ্রিত মূল্য হচ্ছে ৳২৮০ এবং এখানে বইয়ে অনেক অলংকরণও আছে। সেই অলংকরণগুলো হচ্ছে অদ্বয় দত্তর। এরকম অলংকরণ রয়েছে। এই উপন্যাসটি আপনি বলতে পারেন যে একটা উম ২ টো টাইমলাইন নিয়ে একটি মনোগ্রাহী ঐতিহাসিক উপন্যাস। উপন্যাসটির মধ্যে অনেকটা দার্শনিকতা রয়েছে। এখন টাইমলাইন এরকম ২ টো টাইমলাইন নিয়ে অনেকেই এরকম উপন্যাস লিখছেন।
বিভিন্ন প্রকাশনা থেকে সেটা বেরোচ্ছেও। কিন্তু এই উপন্যাসটি সেগুলোর থেকে একটু আলাদা। কারণ এর মধ্যে যে জীবন দর্শনের কথা বলা হয়েছে, এর মধ্যে যে ইতিহাস বা যে মানুষের তখনকার দিনে ট্রেড অ্যান্ড কমার্স বা ব্যবসা, সেটা নিয়ে যে বিস্তারিতভাবে বলা হয়েছে এবং মানবিক সম্পর্ক টানাপোড়েন নিয়েও যেভাবে বলা হয়েছে, লেখার কায়দা কিন্তু সম্পূর্ণ আলাদা। একেবারেই আলাদা বলে আমার মনে হয়েছে। আম এতে যে শেষ প্যারাগ্রাফে একটা খুব সুন্দর কথা লিখেছেন, যেখানে ব্যাটম্যানের প্রসঙ্গ এসেছে। সাত্তকী বুঝতে পারছে না। কিন্তু সমস্ত ঘটনা তাকে একটি অতীব আশ্চর্য সন্ধিক্ষণের সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে। সে একটা অন্ধকার সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ দিয়ে একটা অদ্ভুত দ্রুতগতির যান পেছন দিকে দৌড়চ্ছে। এমন যান ব্রুস ওয়েনের ছিল। আর তার চারপাশে জোকারের ছদ্মবেশে রাজনীতি, ক্ষমতার দম্ভ বিশ্রীভাবে হেসে যাচ্ছে। আ উপন্যাসটির মধ্যে কিছু ডার্ক মোমেন্টস রয়েছে। উপন্যাসটি আ একটু হয়তো গুরুগম্ভীর। কিন্তু উপন্যাসটি পড়তে শুরু করলে আপনাকে একটি অন্য লেভেলে নিয়ে চলে যাবে। একেবারে একটা ডিফারেন্ট প্লেনে নিয়ে চলে যাবে। সেখান থেকে সেই জায়গা থেকে আপনি যখন উপন্যাসটিকে আ পড়তে পর্যবেক্ষণ করবেন এই চরিত্রগুলোকে, আমার মনে হবে উপন্যাসটি আরেকবার আমি পড়ি। আরো ভেতরে যাই, আরো গভীরে যাই। এই ছোট্ট কলেবরের এই উপন্যাসটিতে কিন্তু সেই ক্ষমতা রয়েছে। যারা এরকম দার্শনিকতায় ভরা উপন্যাস পড়তে চান, যার সাহিত্যগুণ রয়েছে প্রবল পরিমাণে এবং যেখানে ঐতিহাসিক ঘটনাবলী রয়েছে কিন্তু ঐতিহাসিক কোনো কচকচি নেই, তারা এই বইটি নির্দ্বিধায় কিনতে পারে। এটি আমার বিশ্বাস, বইমেলাতে আপনারা পাবেনই পাবেন। এবং যখন পড়বেন একটু সময় নিয়ে একটু সবার থেকে আলাদা হয়ে পড়বেন প্লিজ। এটা কিন্তু কারসারি রিডিং এর জন্য কোনো বই নয়। ওপর পড়ে যাওয়ার কোনো বই নয়। এই বইয়ের গভীরে আপনাকে ঢুকতে হবে। অবিন সেনের খণ্ডপ্রহর, হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। আরেকটি বই আপনাদেরকে রেকমেন্ড করব, সেটা হচ্ছে ইন্দ্রনীল মুখার্জি দ্বারা লেখা 'মাকড়সার সোনালী ফাঁস'। এটি 'বিল বোস' সিরিজের অন্তর্গত। এই 'বিল বোস' সিরিজের ইন্দ্রনীল মুখার্জির আ ১ম বইটি আমি রিভিউ করেছিলাম। তখন এটি অন্য একটি পাবলিকেশন থেকে বেরোচ্ছিল, উত্তরণ বলে। এখন এটি অন্য একটি প্রকাশনা সংস্থা থেকে বেরোচ্ছে এবং এবারত প্রকাশনা থেকে। এবং এটা পরিবর্ধিত আকারে বেরোচ্ছে, পরিমার্জিত আকারে বেরোচ্ছে। বিল বোস একজন সাংবাদিক আ এবং এটি ৫০-৬০ এর দশকে তার মেইন অ্যাক্টিভ বছরগুলো দেখানো হয়েছে এবং এখানেও আ জাকার্তা এশিয়ান গেমস আপনারা সকলেই জানেন। ময়দান সিনেমাটার দৌলতে হয়তো। আ তার আগেই কিন্তু লেখক এই উপন্যাস লিখেছিলেন। মানে সিনেমাটা রিলিজ হওয়ার আগেই। সেটা বলে রাখছি আগে। একদিকে যেমন চারিদিকে রাজনৈতিক অস্থিরতা চলছে, বিশেষ করে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে একটি নির্বোধের মতো উক্তির জন্য। একটি উক্তি যে একটা বোমা ফাটাতে পারে সেটার প্রকৃষ্ট উদাহরণ ছিল এটা। একেবারেই নির্জলা সত্যি ঘটনা। এবং তার সঙ্গে লেখক জুড়ে দিয়েছেন আম ডোপিং, যেটা তখনও এক্সিস্ট করত এবং আরো বেশ কিছু ক্রাইম। তার মধ্যে খুনও রয়েছে। এই সবগুলোর একটা দুর্দান্ত উপাদেয় ককটেল হচ্ছে 'মাকড়সার সোনালী ফাঁস'। সৃষ্টিসুখ থেকে এটি বেরিয়েছে। আ এই মুহূর্তে বইটিকে আমি না খুঁজে পাচ্ছি না। বইটি কোথাও রয়েছে অবশ্যই, কিন্তু আমার এত বইয়ের ভিড়ে খুঁজে পাচ্ছি না বলে মার্জনা চেয়ে রাখছি, বইটিকে আমি ফিজিক্যালি এভাবে দেখাতে পারলাম না। এখানে কোথাও বইটির কাভার আমার কাছে রয়েছে, সেটি আমি দেখিয়ে দেব। এই বইটি কেন রেকমেন্ড করছি? কারণ আ স্পোর্টস, তার সঙ্গে আ ক্রাইম এবং তার সঙ্গে একটা মানে গোয়েন্দা গল্পের যে আঙ্গিকটা হয়, যে ফরম্যাটটা হয়, সেটা এত সুন্দর একটা সংমিশ্রণ, একটা আলাদাই ওয়ার্ল্ড বিল্ডিং, একটা আলাদা দুনিয়া বানিয়েছেন লেখক এবং সেই দুনিয়ায় আপনি ঢুকে পড়লে হে পাঠক আপনার আর বেরোনোর কিন্তু কোনো উপায় থাকবে না। এবং সেজন্যই এই বইটিকে আমি হাইলি রিকমেন্ড করছি আমার তরফ থেকে। এটি কিন্তু আমার মতে ডার্ক হর্স স্পোর্টস থ্রিলার এর মাঝে। মিলিয়ে নেবেন। আজকে এটা নিয়ে কটা লোক আলোচনা করছে জানি না। পরে যখন রহস্য উপন্যাস নিয়ে আলোচনা হবে, তখন কিন্তু এই ধরনের একটু আলাদা রহস্য উপন্যাস নিয়েই আলোচনা হবে। এগেইন বলব, হাইলি রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। আপনাদেরকে আমি একটা সারপ্রাইজ সেগমেন্ট দেব বলেছিলাম। সেটা হচ্ছে
পূজাবার্ষিকী নিয়ে আমার একাধিক ভিডিও আছে। প্রতি বছরই করি। এবার আমি কিছু শ্রেষ্ঠ উপন্যাসের কথা বলব, যেগুলো কোনো পত্রিকায় সম্পাদিত শ্রেষ্ঠ উপন্যাস। ওভারঅলই আমার শ্রেষ্ঠ উপন্যাস বলে মনে হয়েছে। সেটা আমি জনারে ভাগ করেছি। এবং এই উপন্যাসগুলো কিন্তু বই আকারে বেরোতে চলেছে বইমেলায়। আ এবং প্রত্যেকটি উপন্যাসই তার নিজের জনারে আমার এবছর সবচেয়ে সেরা মনে হয়েছে। সবচেয়ে আমি বলব বড়দের সুপার ন্যাচারাল উপন্যাসের কথা। লক্ষ্য করবেন আমি ভৌতিক কথাটা বললাম না। সুপার ন্যাচারাল কথাটা বললাম, অলৌকিক কথাটা বললাম। কারণ যে উপন্যাস দুটির কথা আমি বলব, সেই দুটো উপন্যাস কিন্তু সেই অর্থে পুরোপুরি ভৌতিক উপন্যাস নয়। কিন্তু দুটো উপন্যাসই আপনাকে ভয় পাওয়াতে আপনার গায়ে একটা শিরশিরানি অনুভূতি এনে দেওয়ার পক্ষে যথেষ্ট। এবং দুটিই বেরিয়েছে এবার শারদীয়া ভূতপুতুমে। ১ম টি হচ্ছে মীনাক্ষী সেন শর্মার লেখা 'হনহনির সেই মেলাটা', আম যেটা একটা ছোট শহরে সেট করা এবং খুব অদ্ভুত ধরনের, খুব ভয় ধরানো একটি উপন্যাস। আমি ইচ্ছে করেই এই সেগমেন্টটা ছোট রাখছি। কাজেই উপন্যাস নিয়ে আমি কিচ্ছু বলব না। শুধু বলছি যে এই উপন্যাসটা কেন আমি রেকমেন্ড করছি। এই উপন্যাসটা হয়তো বই আকারে বেরোবে, হয়তোবা পরে বেরোবে। যখনই বেরোবে আপনারা কিনবেন। কিনে আপনারা পড়বেন। আপনারা যদি ভয়াল রসের উপন্যাস পড়তে ভালোবাসেন, ততটা যদি ভালো নাও বাসেন, আপনারা সাইকোলজিক্যাল উপন্যাস পড়তে ভালোবাসেন, তাহলেও এই উপন্যাসটা আপনাদের সমান ভালো লাগবে। খুব ক্লাসি একটা অলৌকিক উপন্যাস। আম এই ধরনের উপন্যাস কিন্তু সত্যিই অলৌকিক মানে উপন্যাসের মধ্যেও বিরল। আরেকটি উপন্যাস এই ভূতভুতুমেই বেরিয়েছে। সেটার নাম হচ্ছে 'ছায়া অনুগামী' এবং লেখিকা হচ্ছেন সায়ন্তনী পুততুল্য, যার সুবৃহৎ উপন্যাস 'কালরাত্রি' সম্প্রতি বেরিয়েছে। এ এটা এই উপন্যাসটা খুব ডার্ক একটা হিউমার তো আছেই। ভীষণ ডার্ক হিউমার আছে। আ যেটা সবাই পড়ে বুঝতে পারবে কিনা সন্দেহ। কিন্তু একটু অন্য ধরনের একটা ব্যাপার আ লেখিকা ব্যবহার করেছেন, সেটা তারা বুঝতে পারবেন এবং অ্যাপ্রিশিয়েট করতে পারবেন। এটা আমি নিশ্চিত। এবং এতেও একটা ভীষণ গা শিরশিরানি অনুভূতি আছে। এবং সেটি মানে কেন সেই অনুভূতিটা আপনার হবে সেটার জন্য দায়ী হচ্ছে লেখনী। এই লেখনীটাই এমন যে আপনাকে ভয় পেতে বাধ্য করবে। দুটোই যেহেতু খুব অন্য রকমের অলৌকিক ভয়ের উপন্যাস, এ ধরনের কোনো বইও পড়িনি এবং সেটাও হচ্ছে একটা ক্রাইটেরিয়া এই সেগমেন্টের জন্য যে আ ইন্ডিভিজুয়াল বইয়ের থেকেও পূজাবার্ষিকীতে ছাপা এই উপন্যাসগুলো বেশি ভালো হয়েছে। সেজন্যই এই সেগমেন্টটা করা। এরপর সেরা কিশোর উপন্যাস আ যদি বলতে হয়, কোনো জনরে না ফেলেন, মাল্টি জনরা উপন্যাস বলতে পারি। সেটা যদি বলতে হয়, আ যার মধ্যে একটা অলৌকিক টাচ রয়েছে এবং যার মধ্যে একটা অ্যাডভেঞ্চারের ছোঁয়া রয়েছে, সেটি কিন্তু কোনো কিশোর পত্রিকায় বেরোয়নি। সেটি বেরিয়েছে শারদীয়া বর্তমানে। সেই উপন্যাসটির নাম হচ্ছে 'আমুর বাজের সন্ধানে'। লেখকের নাম হিমাদ্রি কিশোর দাশগুপ্ত এবং এটা আমি জানি এই বইটি বেরোতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। উপন্যাসটি একটি অদ্ভুত উপন্যাস। আ আমার খুব ভালো লেগেছে এই উপন্যাসটা। এই ধরনের উপন্যাস হিমাদ্রি কিশোর দাশগুপ্ত আগেও লিখেছেন। কিন্তু এখানে যেন উনার মুনশিয়ানাটা আরো বেশি শার্প। আম হিমাদ্রি কিশোর দাশগুপ্তর একটা খুব আম বড় বিশেষত্ব আছে। সেটা হচ্ছে আপনি ওনার যেকোনো লেখা, সেটা গল্প হতে পারে, উপন্যাস হতে পারে। শুরু যখন করবেন, শুরুতেই উনি আপনাকে বেঁধে ফেলবেন। মানে কোনো ভূমিকা, কোনো স্লো বার্ন ট্রিটমেন্ট এর ধার উনি ধারেন না। একেবারে একবারেই উনি আপনাকে টেনে নেবেন তার নিজের জগতে এবং উনিও কিন্তু একটা ওয়ার্ল্ড বিল্ডিং এর সিদ্ধহস্ত। যেখানে উনি সেটিং করেছেন উপন্যাসটা, সেটা একটা খুব সুন্দর বর্ণনা উনি দিয়ে রাখেন। যাতে পাঠক সেই চরিত্রের সঙ্গেই নয়, সেখানকার সারাউন্ডিং, সেখানকার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, যে উম সে জায়গায় যেসব ঘটছে তার সঙ্গে যাতে একাত্ম হয়ে যান। এটা এখানেও ঘটেছে। এটাও একটা হাইলি রিকমেন্ডেড উপন্যাস আমার তরফ থেকে। এটি যখন বই হয়ে বেরোবে অবশ্যই সংগ্রহ করবেন। কিশোরদের জন্য ভৌতিক উপন্যাস লেখাটা খুব একটা সহজ নয় কিন্তু। কারণ এখানে আপনার খুব বেশি বীভৎসতা, আপনি বীভৎস রসের ব্যবহার করতে পারবেন না। আ আপনি খুব বেশি মানে
অনেক কিছু এমন জিনিস আনতে পারবেন, অনেক এমন সম্পর্ক আনতে পারবেন না, যেটা ঠিক কিশোরদের জন্য উপযোগী নয়। কিশোর-কিশোরীদের জন্য উপযোগী নয়। সেই ব্যাপারে সেসব ফ্যাক্টরে সসম্মানে যে উপন্যাসটি উত্তীর্ণ হয়েছে, সেটা আমি কোনো বইয়ে নয়, আমি একটি পূজাবার্ষিকীতে পেয়েছি। সেটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা 'জোকার ড্যানিয়েল', যেটা শুকতারায় আ প্রকাশিত হয়েছে। আ আমাকে এই উপন্যাসটা রেকমেন্ড করেছিলেন এমন একজন, যিনি একেবারেই হরর গল্প উপন্যাস পড়েন না। তাহলে বুঝে দেখুন যে উপন্যাসটা কতটা ভালো হয়েছে। যে, যে জনের উপন্যাস যিনি পড়েন না, তিনি পড়ে মুগ্ধ হচ্ছেন এবং অন্যকে রিকমেন্ড করছেন। আ 'জোকার ড্যানিয়েল' আম হয়তো কোনো উপন্যাস সংকলনে, গল্প সংকলনে অচিরেই বেরোবে। যখনই বেরোবে আমি চেষ্টা করব আমার ভিডিওতে বা কমিউনিটি পোস্টে দেয়ার। অবশ্য পাঠ্য একটি উপন্যাস। আপনারা এখনো যদি শুকতারা পূজাবার্ষিকী কোথাও পান, পড়ে দেখবেন। আর যারা পড়েছেন তারা আমার সঙ্গে একমত কিনা আমাকে জানাবেন। অসাধারণ একটি উপন্যাস লেগেছে আমার 'জোকার ড্যানিয়েল'। ভৌতিক, তন্ত্রমন্ত্র নিয়ে অনেকেই লেখেন আজকাল, অনেক উপন্যাসই লেখেন। এটাও একটা মজার ব্যাপার। আমার সবচেয়ে এই সাবজনরাতে বলতে পারেন আমার সবচেয়ে ভালো যে উপন্যাসটি লেগেছে, সেটি কোনো ভৌতিক সংকলন বা কোনো ভৌতিক থিমের পূজাবার্ষিকীতে পাইনি আমি। সেটা আমি পেয়েছি অরণ্যমন পূজাবার্ষিকী। এবং সেই উপন্যাসটি হচ্ছে 'রক্তচামুন্ডা'। লেখক মনীষ মুখোপাধ্যায়। মনীষ মুখোপাধ্যায় বেশ কিছুদিন ধরে আ এই ধরনের গল্প উপন্যাস লিখছেন এবং খুব ভালো লিখছেন। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে ওনার কিন্তু সত্যিই আ তন্ত্র-মন্ত্র বা এই ধরনের মানে সাবজেক্টের উপর, এই ধরনের বিষয়ের উপরে যথেষ্ট পড়াশুনো রয়েছে এবং যথেষ্ট উনি এগুলো নিয়ে রিসার্চ করেছেন। সেজন্য আ উপন্যাসগুলো পড়লে আ সেজন্য উপন্যাসগুলো পড়তে হয়তো এতটা ভালো লাগে এবং সেই উপন্যাসগুলোর মধ্যেই আমি বলব 'রক্তচামুন্ডাটা' ওয়ান অফ হিজ ভেরি বেস্ট। আমার দুর্দান্ত লেগেছে। এমনকি ওনার প্রকাশিত একটি বই আমার কাছে আছে, 'অন্ধ মন্দির' বলে। তার থেকেও আমার এটা বেশি ভালো লেগেছে। এবং এটিও কিন্তু বই আকারে বেরোতে চলেছে এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। আপনারা অবশ্যই পারলে কিনবেন। যারা এ ধরনের উপন্যাসের ভক্ত তারা ঠকবেন না, কথা দিলাম। ছোটদের জন্য খুব মানবিক বা সামাজিক উপন্যাস আজকাল একটু কমই লেখা হয়। গোয়েন্দা, কল্পবিজ্ঞান, রূপকথা এগুলোই যেন বেশি লেখা হচ্ছে। অথচ আমরা একসময় দেবসাহিত্য কুটিরের যে পূজাবার্ষিকীগুলো বেরোতো বা পরের দিকেও শুকতারা, আনন্দমেলা এই ধরনের অনেক মানবিক গল্প উপন্যাস পেয়েছি। সেই স্ট্যান্ডার্ডে সেই মাপেরই একটি অত্যন্ত মানবিক উপন্যাস আমি সম্প্রতি পড়লাম 'শারদীয় সন্দেশে'। আমি এটার উপর একটা আলাদা ভিডিও নিশ্চয়ই বানাতাম যদি আমি এটা আগেই পড়ে ফেলতাম। একটু আফসোস হচ্ছে, বাট ঠিক আছে এখানে আমি এটা ফিচার করছি। উপন্যাসটির নাম হচ্ছে 'লাল মটর' এবং লিখেছেন এমন একজন যিনি এই ধরনের উপন্যাস লেখার জন্য খুব জনপ্রিয় নন ছোটদের মধ্যে। তিনি বিষবৈদ্য স্রষ্টা দেবজ্যোতি ভট্টাচার্য। কিন্তু উনি কিন্তু এই ধরনের উপন্যাস চমৎকার লেখেন। আমি আগেও পড়েছি, ছোটদের জন্য লেখাই পড়েছি এবং এটাও তার অন্যথা নয়। দুর্দান্ত একটি উপন্যাস। আহ আপনার চোখ ভিজে যাবে। একটি আম একজন গরিব মানুষ, প্রান্তিক শ্রেণীর মানুষ, তার সঙ্গে একটি বাঁদরের বন্ধুত্ব সখ্য নিয়ে এত সুন্দর একটি উপন্যাস দেবজ্যোতিবাবু লিখেছেন যে পড়তে, পড়তে আপনি আ মুগ্ধ হয়ে যাবেন। আমার অসাধারণ লেগেছে। আ ক্লাইম্যাক্সটা একটু ওপেন এন্ডেড, সেটাও আমার খুব ভালো লেগেছে এবং আ ছোটরা অনায়াসেই পড়তে পারবে। ছোটদের জন্য একটি এত সুন্দর মানবিক উপন্যাস লেখার জন্য আমি লেখককে ব্যক্তিগতভাবে পাঠক হিসেবে ধন্যবাদ জানাতে চাই। এটাও হাইলি রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। সন্দেশ পূজাবার্ষিকী নিশ্চয়ই বিচিত্রপত্র স্টলে পাবেন আপনারা বা নিউজস্ক্রিপ্টেও পেতে পারেন। সেখান থেকে বই পূজাবার্ষিকীটি সংগ্রহ করবেন। বেশ ভালো হয়েছে এবার এবং লাল মটরটা সবচেয়ে আগে পড়ুন। ওভারঅল সেরা থ্রিলার এটাও আমি কিন্তু এবার পূজাবার্ষিকীতেই পড়লাম। আম সেটা হচ্ছে 'বিষাদ মৃগয়া'। ইন্দ্রনীল দা মানে ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের লেখা 'বিষাদ মৃগয়া'। আ নভরোজের অন্যান্য উপন্যাস গল্পগুলো আমার ভালোই লেগেছিল।
তো তারা যদি হয় এখানে বিষাদ মৃগয়া রাইট আপ দেয়ার। অসাধারণ একটি উপন্যাস। এই উপন্যাসের সবচেয়ে বড় ফিচার কি জানেন? এখানে মৃণাল সেনকে একটা ট্রিবিউট দেয়া হয়েছে। উনি নিজের মতন করে লেখক মৃণাল সেনকে একটি ট্রিবিউট দিয়েছেন। কিভাবে তিনি সেই ট্রিবিউটটা দিয়েছেন, সেই শ্রদ্ধার্ঘ্যটা জ্ঞাপন করেছেন সেটা আম জানতে গেলে আপনাকে উপন্যাসটা পড়তে হবে। না আমি কিচ্ছু বলব না। কিচ্ছু বলব না। এবং সেটা যদি বাদও দিই, উপন্যাসটা এমন রহস্য ঘন, তার সঙ্গে একটা ইমোশনাল কোশেন্ট টা এত হাই, সব মিলিয়ে এত সুন্দর সুগঠিত থ্রিলার আমি অন্তত বই আকারে পড়িনি এবছর। এবং সেজন্যই এই সেগমেন্টটা করা আগেও বলেছি এবং সেখানে এই বিষাদ মৃগয়া হচ্ছে একেবারে সুপারস্টার। এবং এর মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বলুন বা আ প্রেমেন্দ্র মিত্রের লেখা পরাশর বোমা বলুন, মানে খুব রিলেটেবল একটি গোয়েন্দা, মানে খুব রিলেটেবল কিছু চরিত্র রয়েছে। যেটা অনেক সময় গোয়েন্দা উপন্যাসে থাকে না বা রহস্য উপন্যাস থ্রিলারে থাকে না বলে অনেকে কমপ্লেইন করেন। এখানে কিন্তু সেটা নয়। এটা খুবই বাস্তবের মাটিতে গড়া একটি থ্রিলার এবং একটা টাইমলাইনকে উনি ধরেছেন লেখক এবং সেই টাইমলাইনটা কিন্তু পুরো উপন্যাসে মেইনটেইন করে গেছেন। এবং এটা ওয়েব সিরিজের জন্য একটা খুব ভালো থ্রিলার হতে পারে। টান উত্তেজনা রয়েছে, খুব সুন্দর ডিডাকশন রয়েছে। আ মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ্যের ইউনিক ব্যাপারটা তো বললাম। আর তার সঙ্গে রয়েছে সিনেমা, তখনকার দিনে চলচ্চিত্র জগৎ, রূপলী জগৎ, তথাকথিত রূপলী জগৎ নিয়ে কিছু ডার্ক ট্রুথ। এই নির্মম সত্যগুলো আর এই সব ফ্যাক্টর মিলিয়ে কিন্তু বিষাদ মৃগয়াকে একটি অনন্য উপন্যাস করে তুলেছে। হাইলি রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। এটাও মনে হয় বই আকারে আসছে। জানাতে থাকবো আপনাদের। কেমন? আ সেগমেন্টের শেষ যে উপন্যাসটার কথা আমি বলব, সেটা আমার মতে এখন অব্দি পড়া ২০২৪ এ আমার শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস বলে মনে হয়েছে। আমার এক বন্ধু আমাকে বলেছিল সেজন্যই আমি এটা পড়েছিলাম। মানে পড়তাম হয়তো কিন্তু আ রেখে দিয়েছিলাম। ঠিক আছে আস্তে ধীরে পড়ব। যখন আমি ডুয়ার্স যাচ্ছিলাম তখন আমার বন্ধু আমাকে বলে, অর্ণব ব্যানার্জী তার নাম, যে সৌম্যজা দাসের সাম্প্রতিকতম উপন্যাসটি পড়েছো যেটা সানন্দায় বেরিয়েছে? না এখনো পড়া হয়নি, সানন্দাই পড়া হয়নি। বলে কি করছো? অন্তত এই উপন্যাসটা পড়ো। আমি বললাম ঠিক আছে, যখন যাচ্ছি বেড়াতে, জঙ্গলের মোহময় পরিবেশের মধ্যে উত্তরবঙ্গেরই মেয়ে সৌম্যজা দাসের উত্তরবঙ্গে বসেই উপন্যাসটা পড়ব। আম এবং পড়তে আমি এই উপন্যাসটির প্রেমে পড়ে গেলাম। বিশ্বাস করবেন এই উপন্যাসটির প্রত্যেকটা চরিত্রের প্রেমে পড়ে গেলাম। খুব সুন্দর একটি উপন্যাস। এই উপন্যাসে আমি আর কিছু বলব না। এটুকুই বলব, ঘরের ভিতর ঘর একটি সার্থক সামাজিক উপন্যাস। এই উপন্যাসটি সত্যি আমাদের এখনকার সমাজের কথা বলে, তার সঙ্গে পুরনো সমাজের জের টেনে আনে এবং কিছু সমস্যা যে এখনো আমাদের সমাজে রয়েছে, কিছু ব্যাপার নিয়ে, কিছু সোশ্যাল স্টিগমা নিয়ে, সেটি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেয়। এর প্রত্যেকটা চরিত্র ভীষণ রিলেটেবল এবং এখানে একটি অনুচ্চায়িত প্রেম কাহিনী রয়েছে যেটি এই উপন্যাসটিকে একটি আলাদা মাত্রা দিয়েছে। একটি আলাদা লেভেলে উপন্যাসটিকে নিয়ে গেছে। আম উপন্যাসটি আরো যদি পরিবর্ধিত আকারে বেরোয়, তাহলে আমার মনে হয় উপন্যাসটিকে একটা মডার্ন ডে ক্লাসিক আখ্যা দেয়া হবে। আমি এই পর্যন্ত বলে দিলাম। এতটা ভালো লেগেছে আমার এই উপন্যাসটা। তো এই ছিল আমার সিক্রেট সেগমেন্ট এবং আমার বাকি বই রিকমেন্ডেশন অফ দ্য ইয়ার 2024। আপনাদের কেমন লাগলো নির্দ্বিধায় আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। টাটা।